This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা। রোববার আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। আপনাদের ঠোঁটকাটা হাজির মানে আপনারা জানেন সেই সমস্ত বিষয়ে হাজির। আজকেও যার অন্যথা হবে না। হ্যাঁ, সেই বিষয়ে সেই প্রশ্ন আপনাদের প্রতিনিধিত্ব করব আমি ঠোঁটকাটা। ছুটির রোববার ছিল আজ। সিবিআই একেবারে তেড়ে ফুড়ে অ্যাকশন যাকে বলে সেই অ্যাকশনে একেবারে সকাল তারা প্রস্তুত, রেডি। এক দু জায়গায় নয়, 15 জায়গায় কেন্দ্রীয় এজেন্সির হানা। তার কারণ তিলোত্তমার ঘটনায় তারা ক্লু খুঁজেই ছাড়বেন। তবে এজেন্সির অভিযানে নজরে 3টি জায়গা, মূলত কেষ্টপুর, সেখানে দেবাশিস সোমের বাড়িতে সিবিআই, এন্টালিতে বশিষ্ঠের বাড়িতে হানা, আর বেলেঘাটায় সিবিআই গেল সন্দীপের বাড়িতে। তাই সেই সকালে 3 জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল তদন্তের জন্য। তাহলে ভোর হলো দোর খোলো এ কথা আমরা বলতে পারি, কিন্তু দরজা মানে দোর খোলো, দোর কি খুললো? সকাল 6:45। সকাল 6:45 সেখানে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই গিয়ে পৌঁছয়। তারপর কি হয় দেখুন। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে 7 সকালে সিবিআইয়ের অফিসারদের 7 জনের একটি প্রতিনিধি দল, তারা সন্দীপ ঘোষের বাড়ির সামনে আসেন এবং বাড়িতে তারা কিন্তু যাবার চেষ্টা করেন। বাড়ির বাইরে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, কলিং বেল বাজান এবং ফোন করেন, কিন্তু কোনোভাবেই সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ তারা করে উঠতে পারেননি। দীর্ঘক্ষণ তারা এখানে অপেক্ষারত অবস্থায় রয়েছেন। সকাল 6:45 নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই পৌঁছে যায়। তারপর অপেক্ষা মানে ঠায় অপেক্ষা যাকে বলে। দীর্ঘ অপেক্ষার পর দরজা খুললেন, অবশেষে দরজা খুলল। সেই ছবি তখন ঘড়ি সকাল 8:05। গত 9 দিন সিজিও কমপ্লেক্সের ডাক পড়েছিল এই সন্দীপ ঘোষের। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। আজ একেবারে দুয়ারে সিবিআই। দরজা খুলেই দেখলেন সিবিআই আধিকারিকরা দাঁড়িয়ে। এজেন্সির অভিযান অন্য জায়গাতেও হলো। আর কি, রাজনীতির পাতে পড়ল সিবিআই অভিযান। 1400 জায়গায় সিবিআই তল্লাশি করতে পারে, কিন্তু আমরা সত্য জানতে চাই। এই সত্য জানার অপেক্ষায়। এটা তো তদন্তের বিষয়, তো তদন্তের বিষয়ে তদন্তকারী এজেন্সি কোথায় যাবে না যাবে তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না। আমরা শুধু চাই এরকম যাতায়াত, দৌড়াদৌড়ি, তল্লাশি, জেরা, এগুলো আমরা অনেক দেখছি, কিন্তু আমরা চাই এইটার কিনারা। যারা যুক্ত দুর্নীতিতে এবং চক্র চালানোতে তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, বাংলার মানুষের দাবি, বাংলার মানুষের মনের ইচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যান। গত পরশু পর্যন্ত আসামে ধিং এলাকায় কোচিং থেকে ফেরার সময় এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে। ওড়িশায় একজন ডক্টর 2 রোগিণীকে ধর্ষণ করেছে। মহারাষ্ট্রে গণধর্ষণের অভিযোগে আগুন জ্বলছে, বিক্ষোভ, লাঠিচার্জ, নেট বন্ধ। আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুন, আমাদের বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন, এবং তার সাথে সাথে 2 জন যে মাথা আছে, একজন হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে হচ্ছে আরেকজন হচ্ছে স্বনামধন্য পুলিশ অফিসার রাজীব কুমার, এদেরও ফোনে তদন্ত হওয়া উচিত। তদন্তকারী সকলেই ব্যর্থ হয়েছে, সে রাজ্যই হোক, সে কেন্দ্রীয় সিবিআই হোক। স্বাভাবিক কারণেই মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দেখুন, রাজনীতি চলবে রাজনীতির পথে, আর তদন্ত চলবে তদন্তের পথে। সেই পথে হেঁটেই 15 জায়গায় সিবিআই হানা দিয়েছে। ওই ক্লু তাদের চাই, এই ঘটনা যে সে ঘটনা নয়। সেই অভিযানেই সন্দীপ ঘোষের পাশাপাশি তদন্তকারীরা হানা দিয়েছেন আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে। এজেন্সি হানা আরজি করের প্রাক্তন ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটর, যার নাম ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন, দেবাশিস সোম, তার বাড়িতেও। ফলে কি বোঝা গেল? যোগসূত্র ধরে ধরে রহস্যের একেবারে এপিসেন্টার বা বলা ভালো মূলে, শিকড়ে পৌঁছতে চাইছে সিবিআই।
তাই এই প্রয়াস। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, তারপর এটা বললাম না। আর সেখানেই তো কেঁচো খুঁড়তে কেউটে সাত সকালে দেবাশিস সোমের বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে। আরজি করের প্রাক্তন ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটর এই দেবাশিস বাবু। ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর আধিকারিকরা। 8.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। বুঝতেই পারছেন কেন ম্যারাথন জিজ্ঞাসাবাদ বললাম। তারপর আবারও নিজাম প্যালেসে তাকে তলব করা হয়। তাহলে ঘুঘুর ভাষায় তিনিও কি অন্যতম ঘুঘু? এ প্রশ্ন জানি আপনাদের, তাই তো করছি। এ প্রশ্নটা উঠবেই, প্রশ্নটা করাও হয়েছে। তখন তিনি নিজামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আপনার বক্তব্যটা তো অত্যন্ত জরুরি দেবাশিস বাবু। আক্তার আলী আপনাদের এগেইনস্টে অভিযোগ করেছে একটা দুর্নীতির নেক্সাস চলছিল আর নানান ধরনের অভিযোগ। আপনার বিরুদ্ধে একটা নিশ্চয় বক্তব্য আছে না আপনারও, সেইটা একটু কাইন্ডলি দেবাশিস বাবু, আপনারা কি দুর্নীতিতে জড়িত? আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে আক্তার আলীর তরফ থেকে। সারাদিন সিবিআই যে আপনাকে জিজ্ঞাসাবাদ করলে আপনি কোঅপারেট করবেন। আপনাদের এগেইনস্টে দুর্নীতির অভিযোগ রয়েছে দেবাশিস বাবু। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ বর্ষার বসতবাটি। দেবাশিস সোম আরজি করের প্রাক্তন ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটর। আরজি কর থেকে বদলি হন 2021 সালে। কোচবিহারের MJN মেডিকেল কলেজ, সেই কলেজের ফরেন্সিক বিভাগের ডেমনস্ট্রেটর করা হয়েছিল তাকে। সেই দেবাশিস সোম আবারও স্বাস্থ্য নিয়োগ বোর্ডেও রয়েছেন। ভাবুন, মোদ্দা কথা হলো বর্তমানে তিনি আরজি করের কোনো পদে নেই, বোঝাই যাচ্ছে। ফলে আরজি করের ক্ষেত্রে তিনি বহিরাগত, একথাও নতুন করে বলার কোনো অবকাশই নেই, দরকারও নেই। অথচ সেই দেবাশিস সোম যিনি আরজি করের বহিরাগত, কেন আপনাদের বললাম আপনারাও জানেন। ঘটনার দিন তিনি আরজি করে যান, ঘটনাস্থলেও তিনি আরজি করে যান। এমনকি তিলোত্তমার ময়না তদন্ত পোস্টমর্টেম যখন হচ্ছিল সেই সময়ও তিনি ছিলেন বলে অভিযোগ উঠছে। তদন্তের আতশ কাঁচের তলায় এখন তাই এই লোকটি দেবাশিস সোম। সুশান্ত রায় থেকে ডিএমই সকালবেলায় চলে এসেছিলেন। কেন এসেছিলেন? আরও অনেকে ছিলেন ওই স্পটে। কেন এসেছিলেন? প্লেস অফ অকারেন্স স্পটে কারা কারা গিয়েছিল? ফরেন্সিক মেডিসিনে কেউ গিয়েছিল? ফরেন্সিক মেডিসিনের আমি ঠিক খবরটা, তবে কেউ গেছিল এটা খবর পেয়েছি, কিন্তু ওরা চিনতে পারেনি। কেউটা কে? সন্দেহের কথা বললেন আরজি করের মর্গের প্রাক্তন ক্লার্ক। ঠিক সেখানেই আতশ কাঁচের তলায় দেবাশিস সোম। দেবাশিস সোমের এত প্রভাব, খুঁটির জোর কতটা বললেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলাকারী আক্তার আলী। দেবাশিস সোম সরকারের কাছ থেকে মাইনে নেন, কিন্তু উনি ডক্টর সন্দীপ ঘোষের জন্য কাজ করতেন। ওনাকে প্ল্যাটিনাম জুবলি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে একটা এসি ঘর চেম্বার দেওয়া হয়েছে এবং সমস্ত রকম সুযোগ সুবিধে উনি পেতেন। বলে ফরেন্সিকের এসেছিল, আমরা দেখেছি তাকে। কি নাম? ওরা চিনতে পারেনি। কি জন্য এসেছিল? ওই দেখতে এসেছিল, যে কারণে সুশান্ত রায় বা ডিএমই এসেছিল প্রিন্সিপালের কথা। ডক্টর সন্দীপ ঘোষের ডান হাত ছিলেন, মানে উনি ফরেন্সিক মেডিসিনে স্কিলে মানে নেগেটিভ একটা কাজ করেছেন। কি করেছেন? ওনার দায়িত্ব ছিল স্টুডেন্টদেরকে পড়াবার, কিন্তু ডক্টর সন্দীপ ঘোষের ক্রাইমে উনি পর্দা ঢাকতেন মানে উনি যে দুর্নীতিগুলো করতেন ওটাকে ভালো করে ইনি ফিনিশিং করে এরেস্ট করে দিতেন। তাহলে 9ই আগস্ট আরজি করে কি দেবাশিস সোম গিয়েছিলেন? গেলে কেন গিয়েছিলেন? সেই প্রশ্নেরও কি উত্তর খুঁজছে সিবিআই? উত্তর খুঁজছেন আন্দোলনকারীরাও। 9ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা। তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না। শুধু কি দেবাশিস সোম? তিলোত্তমা খুনে সিবিআই স্ক্যানারে 10 জন প্রভাবশালী বহিরাগত চিকিৎসক। সেদিন সেই ঘটনাস্থলেও নাকি ঘুরঘুর করতে দেখা গিয়েছে সেই সমস্ত বহিরাগত চিকিৎসক। চিকিৎসক নেতাদের বলছি, খুব সচেতনভাবে বললাম, তার কারণ তারা শাসক দলের ঘনিষ্ঠ। তাহলে সেদিন হঠাৎ আরজি করের অন্দরে বহিরাগত চিকিৎসকরা কেন গিয়েছিলেন? এ প্রশ্ন না করে যাই কোথায় বলুন তো। শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা বলে পরিচিত, তারা ওই অপস্থলে আসে। এমনকি যে সেমিনার গ্রুপে বডি পাওয়া গেছিল সেখানে বসেও তারা মিটিং করে
এইটি যে ঘটনা এটা অপ্রত্যাশিত, কারণ হচ্ছে ওই সব চিকিৎসক নেতারা কিন্তু কেউই আরজি করে সংশ্লিষ্ট নয়। তারা সারাদিন ওখানে উপস্থিত ছিলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষ, বিভিন্ন পদাধিকারী, তারা তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ উঠছে যে তারা হচ্ছে তদন্তটাকে বিলম্ব করতে চেয়েছিলেন, তারা হচ্ছে যে এই সমস্ত প্রমাণ লোপাটের বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে। তাদের উদ্দেশ্য ছিল, কেন কোন অধিকারে তারা সেখানে প্রবেশ করেছিল, সেটা কিন্তু আজকে তদন্ত সাপেক্ষ। আমরা সাবির ডক্টর ফোরামের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সিবিআই তদন্তের আওতায় এই বিষয়টাও আনা হোক এবং তাদেরকে এই তদন্ত করা হোক। আমরা মনে করি যারা সারাদিন উপস্থিত ছিলেন তাদের সবাইকে তদন্তের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ভাইটাল যেখানে মানে পিএম হচ্ছে, হ্যাঁ, সারা দেশ জুড়ে আপনি দেখলেন কি একটা মেয়ের এই ঘটনাটার পরে এবার এত বড় মানে গ্রস নেগলিজেন্স কি একটা লোক, ও তো ট্রেসপাসার, ও তো এখন কেউ নেই, তো সেখানেই বা কী করছিল? এটাও হতে পারে কি উনি কিছু তথ্য নষ্ট করে দিয়েছেন যার ফলে সিবিআই কিছু বার করতে পারছে না। প্রশ্ন হলো এখানেই শেষ হবে? আরও আছে। সেদিন ঘটনার পরপরেই আরজি করে পৌঁছেছিলেন সুশান্ত রায়, তিনি রাজ্য মেডিকেল কাউন্সিলের সহসভাপতি। সেদিন নাকি সেমিনার রুমেও তিনি গিয়েছিলেন, সঙ্গে আরও অনেকেই ছিলেন। আর প্রশ্নটা সেখানে, সেদিন আরজি করে কি করছিলেন তৃণমূল চিকিৎসক নেতা বিরূপাক্ষ বিশ্বাস, অন্য হাসপাতালের চিকিৎসক নেতা অভিজ্ঞদের ভূমিকাই বা কী ছিল? এ প্রশ্নগুলো উঠছে। সুশান্ত রায় TV9 বাংলাকে এক্সক্লুসিভলি জানিয়েছেন যে তিনি এসেছিলেন দুপুর 12টা 10 মিনিটে, তার কাছে ফোন আসে, ফোনে বলা হয় তিলোত্তমা ধর্ষণ ও খুন হয়েছে। হঠাৎ করে আমাকে একজন ফোন করে জানালো যে ওই যে এরকম একটি মেয়ে এখানে মারা গেছে, রেপ হয়েছে, এই ধরনের কিছু একটা বলেছে আর কি। হ্যাঁ, রেপ হয়েছে, মারা গেছে, এই ধরনের কথা বলেছে। তখন আমাদের কাউন্সিলিং মিটিং চলছিল। কাউন্সিলিং মিটিংটা আমি সুচিত্রাকে সঙ্গে সঙ্গে জানালাম, কারণ যে মেয়েটি মারা গেছে সে তো ডাক্তার, আমাদের কাউন্সিলের মেম্বার একজন, আমাদের কাছ থেকে তো রেজিস্ট্রেশন করা হয়। তখন মেডিকেল কাউন্সিল থেকে আমরা একটা টিম করে, ধরুন আমি, ডক্টর দে, বিরূপাক্ষ ছিল ওখানে, বিরূপাক্ষ, তারপর তাপস চক্রবর্তী, এরকম ভাবে আমরা কয়েকজন মিলে গিয়েছিলাম ওখানে। যেহেতু তিলোত্তমা মেডিকেল কাউন্সিলের সদস্য, তাই একজন চিকিৎসকের পাশে দাঁড়াতে গিয়েছিলেন। প্রশ্নটা হলো, রাজ্যে যেখানে যেখানে চিকিৎসকেরা আক্রান্ত হন তারাও মেডিকেল কাউন্সিলের সদস্য, সুশান্ত রায়রা এভাবে যান? প্রশ্নটা তুলছে চিকিৎসক সংগঠনগুলো। প্রশ্ন তোলা হচ্ছে দুপুর 12টার সময় সুশান্ত রায় জানতে পাচ্ছেন ধর্ষণ খুন হয়েছে, বাবা মা কেন জানছে আত্মহত্যা? প্রথমে আমাদের তো গাড়িতে বলল আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। আমি তখন বলছি না, আমার মেয়ে এরকম হতেই পারে না। দুজনের কাছেই ফোন গেছিল, দুটো ফোন দুরকম বয়ান। সুশান্ত রায়কে কে ফোন করলো? দুপুর 12টার সময় অধ্যক্ষ ফোন করেছিলেন? না, অধ্যক্ষ ফোন করেনি। আপনাদের যারা ছাত্রছাত্রী আছেন তারা? 12টা 10 আমি যে এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না, কিন্তু 12টা 10 আমি পৌঁছাই। তারপরে তার কিছুক্ষণ পরেই তার মিটিং চলছে, সেই সময় আমার কাছে একটা ফোন আসে। সেটাকে আপনি বলতে পারবেন কার ফোন? মানে এখন মনে আছে? দেখলে কি, এগুলো তো মনে রাখার জিনিস নয় না, সারাদিন অনেক ফোন আছে, আমাকে দেখতে হবে কে করেছিল। কি বুঝলেন? হাসপাতালে ডিউটিরত চিকিৎসকের খুন হলো, ধর্ষণ হলো, আর সদল বলে বহিরাগত চিকিৎসকরা আরজি করে চলে গেলেন। এই প্রশ্নের উত্তর কিন্তু কেন্দ্রীয় এজেন্সি খুঁজছে। আর রাজনীতি বলে বিরোধীদেরও এই গোটা বিষয়কে কেন্দ্র করে সুর সপ্তমে উঠছে আস্তে আস্তে। শুধু দেবাশিস সোম কেন, তৃণমূলের আরো অনেক নেতা গেছিল। আমার তো বক্তব্য যে শুধু একদিনের সিসিটিভি ফুটেজ দেখে এটা বোঝা যাবে না। ঘটনার আগে বহুদিন ধরে সেই হাসপাতালে যাদের যাতায়াত, তাদের মধ্যে প্রভাবশালী কে, তাদের সকলের পরিচয় জানার চেষ্টা করা উচিত। মুখ্যমন্ত্রীর প্রশ্রয় আছে, মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট মদত আছে। বাংলার মানুষের স্বাস্থ্য আজকে বিরাট বিপদের মুখে। বিশেষ করে আমি বারবার বলছি যে রিইউজ অফ যে মেডিকেল ওয়েস্ট, দেখুন এটা তো এখন একটা এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই। একটা ঘটনা ঘটেছে, এবার যার রাগ তারা তাদের মতো করে যাবতীয় ভিত্তিহীন অভিযোগ, কোথাও কেউ কারুর ঘুঘুর বাসায় হয়তো কেউ ঘুঘুর বাসা ভাঙতে গেছে, ঘুঘুরা এখন সাধু সেজে পোস্টার দিতে আরম্ভ করছে। কেন হলো, কিভাবে হলো, কারা করলো,
এই তিনটে বিষয় যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের বাংলার মানুষের এবং আমাদের সকলের যে দাবি সেই দাবি পূরণ হতে পারে না। এবং এই ডক্টর সোম হচ্ছে ডক্টর ঘোষের মুখ্য বুদ্ধিদাতা বা উপদেষ্টা বলা ভালো। তো সবাই মিলেই ডুববে, চিন্তা নেই। আমরা চাইছি, আমরা বাংলার মানুষ দেখতে চাইছে কবে বাংলার স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই ঢুকে এইভাবে রেড করবে। সন্দীপ ঘোষকে আমরা কেউ ডিফেন্ড করছি না, সন্দীপ ঘোষ উচ্ছন্নে যাক, দোষী হলে ধরা পড়ুক। আর যে জানোয়ার বা জানোয়ারগুলো ধর্ষণ এবং খুন করেছে তাদের ফাঁসি হোক, মর্গে যাক। কিন্তু তা বলে যার যার অতৃপ্ত আত্মা রাজনৈতিকভাবে এখন হাওয়ায় ভাসিয়ে দিয়ে সন্দেহের বাতাবরণ, এগুলো বরদাস্ত করা যায় না। আসলে চিরদিন কাহারও সমানও নাহি যায়, আজ টের পাচ্ছেন সন্দীপ ঘোষ। রাজ্য সরকারের ব্লু আইড বয় আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ভালোই তো ছিলেন, সিজিও যাচ্ছিলেন আসছিলেন। শনিবার তলবের 9ম দিনে পলিগ্রাফ টেস্টও দিয়ে আসেন তিনি। 10 দিনের মাথায় ছবিটা যে একেবারে বদলে যাবে, সাত সকালে সিবিআই এর টিম তারই দুয়ারে এসে কড়া নাড়বে, সেটা কি আদৌ ভেবেছিলেন ডাক্তার ঘোষ? সকাল দেখেই নাকি বাকি দিনটা কেমন যাবে বোঝা যায়, মানে ওই মর্নিং শোজ দ্য ডে। সন্দীপ ঘোষ কি বুঝতে পেরেছিলেন সিবিআই শুধু তাঁরই বাড়িতে নয়, তার সঙ্গে লতায় পাতায় জড়িয়ে থাকা অনেকের বাড়িতেই ততক্ষণে পৌঁছে গিয়েছে? সমান্তরালে চলছে ব্যাপারটা। সূত্র বলছে আরজি করের ঘুঘুর বাসার হদিশ পেতে আজ একসঙ্গে 15 জায়গায় হানা দিয়েছিল সিবিআই। বেলেঘাটা থেকে এন্টালি, কেষ্টপুর থেকে হাওড়া, সাঁকরাইল, দলে দলে ভাগ হয়ে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা, ঝানু গোয়েন্দারা। ঘড়ি ধরে সকাল 6:45 সন্দীপ ঘোষের বাড়িতে গিয়ে তারা কলিং বেল বাজান। 7 জনের একটা টিম সেখানে পৌঁছে যান। ঝাড়া 1.5 ঘন্টা তারা বাড়ির বাইরে অপেক্ষা করেন। ঘড়ির সময় বলছে সকাল 6:45 নাগাদ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান সিবিআইয়ের প্রতিনিধি দলের সদস্যরা। সকাল 6:50 নাগাদ কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে তার বাড়ির চারপাশ। 6:45 থেকেই সিবিআই অফিসাররা সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। সকাল 8টা পর্যন্ত সিবিআই অফিসাররা বাড়ির দরজার কলিং বেল বাজিয়ে চলেন, বারবার কলিং বেল বাজিয়ে যান। 1 ঘন্টায় বেশ কয়েকবার সিবিআই অফিসারদের দেখা গেল তারা ফোন করছেন, কখনো সন্দীপ ঘোষকে, কখনো তাদের ঊর্ধ্বতন অফিসারদের। পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হতে চান তারা যে গতকাল রাতে সন্দীপ ঘোষ বাড়িতে ফিরেছিলেন কিনা। বেলেঘাটা থানা থেকে জানানো হয় যে হ্যাঁ, গত রাতে তিনি বাড়িতেই ফিরেছিলেন। 8:05 নাগাদ হঠাৎই দেখা গেল সন্দীপ ঘোষ তার ঘরের দরজা খুলে বাইরে উকি দিলেন। অবাক চোখে তিনি দেখছেন সিবিআই আধিকারিকরা বাড়ির দরজা খোলার কথা বললে সন্দীপ ফের ভেতরে চলে গেলেন। ফিরলেন 5 মিনিট পর 8:10 হাতে চাবি নিয়ে। তারপর ঘরে ঢুকে পড়ে সেই সিবিআই এর দল। বাইরে তখন প্রচুর মানুষের ভিড়, চারপাশে অজস্র চোখ তখন কৌতূহলী। তারা জানতে চাইছেন যে কি কাল পলিগ্রাফ টেস্ট দিয়ে এসে আজ কি একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন সন্দীপ বাবু? সিজিওয়ে যাওয়ার তাড়া ছিল না? ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত, কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে, এবং তার সাথে সাথে সিবিআইয়ের চেষ্টা করা উচিত তার পলিগ্রাফিক টেস্ট হোক, নার্কো অ্যানালাইসিস হোক করে জানার চেষ্টা করা যে 1 ঘন্টা উনি কি করছিলেন, কোথায় লুকিয়েছিলেন, বাথরুমে বসেছিলেন নাকি রান্নাঘরে লুকিয়েছিলেন। সুকান্তর কথা শুনে আশা করি আপনারা বুঝলেন আসলে রাজনীতি এমনই এক সন্দেহপ্রবণ বিষয়। একটা মানুষের বাড়িতে যদি 1 ঘন্টা ধরে নক করা হয়, ভাবুন একবার, তারপরেও ঘরের ভেতর থেকে কোনো রকম সাড়া শব্দ না আসে, তাহলে সন্দেহ হওয়াটা খুব স্বাভাবিক নয় কি? তদন্তকারীরাও 7-5 ভাবতে পারেন। সেই কারণেই কি দ্বিতীয় দফায় সন্দীপের বাড়িতে আরও একটা টিমকে আসতে হয়? অন্য একটা টিমের কথা বলছি। এখনো পর্যন্ত কিন্তু সিবিআই এর টিম সন্দীপের বাড়িতেই রয়েছেন। এখন সময় 8:16, এখনও রয়েছেন তারা। সিবিআই এর আতশ কাছে আরজি করের প্রাক্তন ফরেন্সিক মেডিসিন ডেমনস্ট্রেটর, যার নাম দেবাশিস সোম। নিন্দুকেরা বলেন সন্দীপের পরামর্শদাতা হলেন এই দেবাশিস বাবু, যার ছবি দেখছেন আপনারা। ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে একাধিকবার ফোনে তার কথাও হয়।
তিলোত্তমার ময়না তদন্তের সময়ও নাকি তিনি হাজির ছিলেন, এমনটাও শোনা যাচ্ছে। ফলে বুঝতেই পারছেন কেন সন্দীপ ঘনিষ্ঠ এই ব্যক্তি সিবিআই এর নজরে, তাদের আতশ কাচের তলায়। আর সেই ধোঁয়াশা কাটাতেই কি আজ টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হলো এই দেবাশিস বাবুকে, মানে দেবাশিস সোমকে। যে লোক ক্রাইম করে না, আপনি মনে রাখবেন একটা হিন্দিতে কথা আছে, 100 দিন কা চোর একদিন পকড়াতা হয়। তো এক না একদিন ও ধরা পড়বেই। এবার হচ্ছে কি এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। সব থেকে বড় প্রমাণ যে ওনার আরজি করে এখন পোস্টিং নেই, উনি অনেক আগে ট্রান্সফার হয়ে গেছেন। তো আরজি করে উনি কি করছেন? সোমের নাম কিন্তু সেই সর্বভারতীয় একটি টিভি চ্যানেলের স্ট্রিং অপারেশনে এসেছে। আরজি করেরই মহিলা ডাক্তার যিনি পোস্টমর্টম টিমের অংশ ছিলেন, তিনি ডক্টর সোমের নাম বলেছেন। কারণ তারা বসে একসাথে মিটিং করে, এবং এই ডক্টর সোম হচ্ছে ডক্টর ঘোষের মুখ্য বুদ্ধিদাতা। শুধু দেবাশিস সোম কেন, তৃণমূলের আরো অনেক নেতা গেছিল। আমার তো বক্তব্য যে শুধু একদিনের সিসিটিভি ফুটেজ দেখে এটা বোঝা যাবে না। ঘটনার আগে বহুদিন ধরে সেই হাসপাতালে যাদের যাতায়াত, তাদের মধ্যে প্রভাবশালী কে, তাদের সকলের পরিচয় জানার চেষ্টা করা উচিত। 8.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সেই দেবাশিস সোমকে ডেকে আনা হয় নিজাম প্যালেসে। এন্টালিতে আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও পৌঁছে যায় সিবিআই এর দল। আক্তার আলী যে সময় দুর্নীতির কথা বলছেন, সেই সময় সঞ্জয় বশিষ্ঠই আরজি করের সুপার ছিলেন। সিবিআই এর একটা টিম আরজি করে সেই এমএসবিপির ঘরে তল্লাশি চালায়। টানা 9.5 ঘন্টা এমএসবিপির ঘরে তদন্তকারী অফিসাররা ছিলেন। বেরিয়ে যাওয়ার সময় তারা বলেন, বহুত কুছ এভিডেন্স হ্যায়, বহুত কুছ হ্যায়। बहुत कुछ है बस, 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 बहुत कुछ है बस। তাহলে আরজি করের ঘুঘুর বাসার হদিশ কি সিবিআই এর হাতে এলো? বুঝতেই পারছেন সিবিআই এই সময় এই মুহূর্তে মিসিং লিংক খুঁজছেন। আরজি করে দুর্নীতির সঙ্গে তিলোত্তমা খুনের যোগসূত্র থাকলেও থাকতে পারে বলে যে সম্ভাবনার কথা নানা মহল থেকে বলা হচ্ছে, সেই লিংক খুঁজে বেড়াচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। দেখলেন রোববার সকাল থেকে সিবিআই কিভাবে অল আউট অভিযানে নেমে পড়েছে। তারপরেও আরজি করের আন্দোলনরত যারা জুনিয়র ডাক্তার, তারা কিন্তু খুব একটা খুশি নন। স্বাস্থ্য ভবন থেকে বারবার বলা হচ্ছে আপনার কর্মবিরতি তুলে নিতে, মানে আপনারা কর্মবিরতি তুলে নিন এরকমটা বলা হচ্ছে, কাজে ফিরতে বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন একথা, এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দিতে বলেছে। তারপরেও কেন কর্মবিরতি চালিয়ে যেতে অনড় আরজি করে জুনিয়র ডাক্তাররা? হ্যাঁ, সেই উত্তর অনেকটা আজ তারা বলেছেন। আজ বলেছেন তারা নিরাপদ বোধ করছেন না। প্রশ্ন হচ্ছে নিরাপদ নন তারা কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা জানি যে আরজি করে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী রয়েছে, সিআইএসএফ। তারপরেও তারা ভয় পাচ্ছেন। হ্যাঁ, তারা ভয় পাচ্ছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর সেই ভয়ের কথাই আজ জানানো হয়েছে। আন্দোলনকারীরা তারা জানিয়েছেন, তারা সরকারের কাছে, প্রশাসনের কাছে তাদের কিছু দাবি জানিয়েছেন, দাবি রেখেছেন। 9ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা। তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। শুনলেন তারা কি বলছেন? 9 আগস্টের দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। 9 আগস্টের দোষীরা মানে আরজি করের আন্দোলনকারী ছাত্ররা এখনো মনে করছেন একজন নন, তাই তারা দোষীরা বলছেন। আরও কেউ আছেন বলে তারা মনে করছেন। তারা এখনো আরজি করেই ঘুরে বেড়াচ্ছেন বলে তারা মনে করছেন। 12 দিন হয়ে গেল কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে গ্রেফতার করে, তারপর ধর্ষণ খুনে দ্বিতীয় কেউ কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। প্রশ্ন হচ্ছে এখনো কাদের সন্দেহের চোখে দেখছেন তদন্তকারী, মানে এই আন্দোলনকারী ডাক্তাররা? তারা এতটাই প্রভাবশালী, তারা এতটাই তাদের ক্ষমতা যে কেন্দ্রীয় নিরাপত্তা ও তাদের ভরসা জোগাতে পারছে না। এরা কারা যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন? আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পেটোয়া লোকজনের দিকে কি তাহলে ইঙ্গিত করতে চাইছেন সেখানকার এই জুনিয়র ডাক্তাররা? তারা স্পষ্টভাবে বলছেন এ রাজ্যে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে। আড়ালে থেকে একটা ক্ষমতাশালী চক্র সক্রিয় রয়েছে। তারা তদন্তে বাধা সৃষ্টি করছে। যাদের চাপের কাছে স্বাস্থ্য ভবনও অসহায়। ভাবুন
কেন তাদের মনে হচ্ছে যে সর্ষের মধ্যেই ভূতটা রয়েছে? আন্দোলনকারী চিকিৎসকেরা তারিখ উল্লেখ করে বলছেন। কি বলছেন তারা? বলছেন 21 তারিখ আমরা স্বাস্থ্য ভবনের বৈঠকে জানতে চেয়েছিলাম সন্দীপ ঘোষ সহ বাকি কর্তৃপক্ষকে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে কেন এখনো অপসারণ করা হচ্ছে না। তখন প্রশাসনিক জটিলতার কথা বলা হয়েছিল তাদেরকে। তাতেই স্পষ্ট হয়ে যায় যে এদের বাঁচানোর পেছনে একটা অশুভ দুষ্ট চক্র অতিমাত্রায় সক্রিয়, যারা এত কিছুর পরেও সন্দীপ ঘোষেদের আড়াল করতে ব্যস্ত, সচেষ্ট। এবার বিষয়টা হচ্ছে যে রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষ মহলের দিকেই কি তারা আঙুল তুলছেন? এত কিছুর পরে এটা জিজ্ঞেস করছি। জানি আপনাদের প্রশ্ন, ওই যে শুরুতেই বললাম প্রতিনিধিত্ব করবো সেই প্রশ্নের। এই অবস্থায় 4 দফা দাবি তারা সামনে এনেছেন, একবার শোনাই আপনাদের। ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে। অতি দ্রুত সক্রিয় দোষীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি। যে দুষ্টচক্র এতে সক্রিয় ছিল তাদের আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনার মানে বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। পুলিশের ডিজি, হোম সেক্রেটারি এবং পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী হিন্দিতে বলে अगर जरा भी शर्म होता इनको तो चुल्लू भर पानी में डूब के मरते। আমি কারোর মৃত্যু কামনা করি না, প্রবাদ। 1% লজ্জা নেই সেই সিপির। তিনি ঘুরে এসে বলেছিলেন দেয়ার ইজ নো সাইন অফ এক্সটার্নাল ইনজুরি, কোনো বাইরে আঘাত দেখতে পাচ্ছি না। সিপি সাহেব পোস্টমর্টম রিপোর্টটা পড়ুন। পোস্টমর্টম রিপোর্টে বলছে 15টা এক্সটার্নাল ইনজুরি মেয়েটির গায়ে আছে। জাগ্রত বিবেকের যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেছিলেন যে হোয়াট হ্যাজ নট ডান বাই কলকাতা পুলিশ। হোয়াট হ্যাজ ক্যালকাটা পুলিশ নট ডান? In this case, they have done everything, and I do it. I am saying it under everything under my command. My men have worked day and night to detect this case, to collect evidences. They collect.